দর্শক স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমাদের সাথে দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক এবং ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য জনাব শহীদুল ইসলাম বাবুল। আছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলের যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার। স্বাগত আপনাদের দুইজনকেই। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেছেন, তারা জুলাই স্মৃতি জাদুঘর দেখতে গিয়েছিলেন। সেই জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা এবং মোদি বিরোধী আন্দোলনের স্মৃতি সরিয়ে ফেলা হয়েছে। এই অভিযোগটি আপনার দলের প্রতি, বেসিক্যালি সরকারের প্রতি শুনতে চাই আপনার। আমার ধারণা নাই এখানে কি তাদের মোদি বিরোধী আন্দোলন, মোদি যখন আসলেন তখনকার সেটা রাইট। মোদি বিরোধী যে আন্দোলন হলো, ব্রাহ্মণবাড়িয়া মানুষ মারা গেল, ঢাকা শহরে হত্যা হলো, না সেটা ছিল কিনা আমি জানি না এখানে, বা সরিয়ে ফেললো কে, কিভাবে সরিয়ে ফেললো আমি জানি না। হ্যাঁ, ধরেন অনেক কিছুই তো থাকার প্রয়োজন আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের, সেই হিসাব যদি আপনি করেন তাহলে তো ধরেন বিএনপির 17 বছর, জামাতের 17 বছর আন্দোলনের সব কিছু থাকতে হবে। সেখানে কতটুকু স্পেস আছে বা কী আছে, এই জুলাই আন্দোলনটাকে মূলত এখানে এমফাসাইজ করা হয়েছে এই জাদুঘরের মধ্যে, আমি যতটুকু জানি। এখন আপনি যদি আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সব কিছু আনতে চান তাহলে তো অনেক কিছুই আনা যাবে বা আনার প্রয়োজন। সেটা জাদুঘরে সংকুলন আদৌ হবে কিনা সেই স্পেসে আমি যাই হোক আমি জানি না। ফেলানির সেই কাঁটাতারের বেড়ায় যে ঝুলে আছে সেটার ইয়া ছিল না, থাকতে পারে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকও থাকতে পারে, বা 90-এর আন্দোলন। আপনি যে আমার রাজনৈতিক দীর্ঘ আন্দোলনের ইতিহাস, জাতিসত্তার ইতিহাস তুলে ধরতে পারেন, সেখানে অনেক কিছু আসতে পারে। আবার এটাকে এমফাসাইজ করবেন যে স্পেসিফিক জুলাই দিয়ে কিনা, সেটাও একটা ইস্যু আছে। আমি জানি না এখানে কোন ইস্যুতে কোন বিবেচনায় তারা কি করেছে। আমার যতটুকু ধারণা যে শুধুমাত্র জুলাইটাকে, এই আন্দোলনে জুলাই একে কেন্দ্র করে 1 মাস কয়েকদিনের যে আন্দোলন, সেই আন্দোলনের সামগ্রিক বিষয়টা এই জাদুঘর তুলে আনা হয়েছে আমি যতটুকু শুনেছি জানি। কিন্তু যেটা আগে ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার একটি পরিকল্পনা নিয়ে তো এটা করেছে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার কি করেছিল আমি জানি না, বা অন্তর্বর্তীকালীন সরকারও ভুল হইতে পারে, বিএনপিরও ভুল হইতে পারে, বা প্রেক্ষাপটও চেঞ্জ হইতে পারে, আলাপ আলোচনার মধ্য দিয়ে হতে পারে না যে আমরা এটাকে এই ইস্যুতে এমফাসাইজ করব যে আমরা এটাকে জুলাই রাখবো শুধু। বাকি ইতিহাস, আমাদের জাতীয় ইতিহাসের ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতায় হতে পারে। ফেলানির ইস্যুটা কম না অবশ্যই, বা মোদি বিরোধী আন্দোলন বলেন, বা বিএনপির দীর্ঘ আন্দোলন সংগ্রাম বলেন, অসংখ্য মানুষ মারা গেছে, জামাতের অসংখ্য মানুষের ফাঁসি হয়েছে, সেটা ভিন্ন। এটা আমি ঠিক জানি না, জাদুঘরের সাথে সংশ্লিষ্ট যারা কি কারণে তারা ব্যাখ্যা দিতে পারবেন। আমার ধারণা যে এটা হয়ে থাকতে পারে। ওকে, আমি একটু সরোয়ার তুষার কাছে শুনতে চাই। তুষার, আপনি শুনছিলেন যে এরকম একটি অভিযোগ আপনার দলের থেকে করা হয়েছে। আমি যদি ভুল না করে থাকি ওই সময় আপনিও ছিলেন। আমি ওই প্রেস ব্রিফিং আপনাকেও আমি দেখেছি, আপনারা ছিলেন। এরকম একটি অভিযোগ আপনারা কেন কেন করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা গতকাল এই জাদুঘরটা উদ্বোধন হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে গিয়েছিলাম। পুরো জাদুঘরই আমরা দেখেছি। তো সেখানে অনেকগুলো কন্টেন্ট আসলে সরিয়ে ফেলা হয়েছে। একটা হলো জাদুঘরে বর্তমান যেটা, এটা একটা খুবই যে পরিকল্পনা নিয়ে জাদুঘরটা করা হয়েছে এটা খুবই দুর্দান্ত, কিন্তু একে হচ্ছে এর কিছু কন্টেন্ট সরানো হয়েছে, আর 2 হলো এখন লোকবল ছাড়া নিয়োগ, কোনো ধরনের লোকবল না থাকার কারণে, এক্সপ্লেনার না থাকার কারণে, সিকিউরিটি না থাকার কারণে মানুষ কিন্তু বুঝতে পারছেন না কোন কোন কন্টেন্টগুলো স্পর্শকাতর, তারা সেখানে বসে পড়ছে, যেটা হয়তো আপনার জাদুঘরে একটা এরিয়া থাকে, হ্যাঁ, যেটা কবর হিসেবে যে জায়গাটাকে করা হয়েছে, সেই কবরের উপরে তারা উঠে যাচ্ছে। অর্থাৎ মানুষ তো বুঝতে পারছে না, ছবি তুলছে সেখানে গিয়ে, কিংবা আরও কিছু মাথার খুলিয়ে এ ধরনের আছে সেগুলোতে স্পর্শ করছে। এটার কারণ হলো যে আপনি তো লোকবল নিয়োগ ছাড়াই এটা ওপেন করেছেন। এখন তাহলে কি আরও দেরিতে ওপেন করা উচিত ছিল? না, যথেষ্ট সময় আপনি পেয়েছেন,
গত 6 মাসে এই নিয়োগটা না দেওয়ার কারণে বোঝা যায় যে সংস্কৃতি মন্ত্রণালয়ের ভেতরে বিশেষত একজন সচিবের কথা শোনা যায় যে তিনি এটাকে প্রথমে দফায় দফায় ধাপে ধাপে এটাকে আটকানোর চেষ্টা করেছেন যেন এটা ওপেন না করা হয়, অথচ এটা মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু তারা চেষ্টা করেছেন যে এটাকে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেন আটকে দেওয়া যায়। দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন তিনি এটা পারেন নাই বা তারা পারে নাই, তখন এই যে এরকম অরক্ষিত অবস্থায় একেবারেই অবহেলায় আপনার এটা ওপেন করা হয়েছে এবং হুড়মুড় করে মানুষ ঢুকছে। যারা ঢুকছেন তারা যত্নশীল, তারা এটাকে দেখতে চায়, কিন্তু স্যাবোটাজও তো কেউ করতে পারে। এটা হলো যে লোকবল ছাড়া, কোনো রকম ম্যানেজমেন্ট ছাড়া এখন এই মুহূর্তে জাদুঘরটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে, এই কথাটা আমরা বলেছি। আর কন্টেন্টের বিষয়টা হলো একেবারে ঢুকেই আপনি যখন শুরু করবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে এই জুলাইয়ের আগ পর্যন্ত যে ঘটনা প্রবাহ হলো, যেটাকে তারা নাম দিয়েছেন লং ওয়াক টু ডেমোক্রেসি, এই জায়গাটায় আপনার যেমন ধরুন 1/11 অংশে, এখন 1/11-এর যদি দল হিসেবে চিন্তা করি সবচেয়ে বড় ভিকটিমকে বিএনপি, অথচ ওখানে প্রণব মুখার্জির একটা বইয়ের রেফারেন্স ছিল যে তৎকালীন সেনাপ্রধানের সাথে তিনি কিভাবে পরিস্থিতিটাকে আওয়ামী লীগের পক্ষে নিয়ে গেছেন। এটা তো প্রণব মুখার্জি নিজের বইয়ে স্বীকার করেছে, ওই যে কি যেন বই কোয়ালিশন ইয়ার্স নামে বইটাতে। তো সেই কন্টেন্টটা ছিল, ওই বইয়ের রেফারেন্সটা ছিল, ওই পাতার রেফারেন্সটা ছিল ওখানে, সেটা সরিয়ে ফেলা হয়েছে। ফেলানি ছিল একটা দেয়ালে ফেলানির একটা ডামি একটা ঝুলানো ছিল, সেটাও আপনার সরিয়ে ফেলা হয়েছে। না আপনার আচ্ছা জি বল। বর্ডার কিলিং এর যে আপনার ইয়েগুলো যে নাম ছিল অনেকে যারা বর্ডার কিলিং এ শহীদ হয়েছে, সেটা সরিয়ে ফেলা হয়েছে। এরকম বিভিন্ন জিনিস আপনার কন্টেন্ট যেগুলো বিশেষত যেগুলোর সাথে ভারত সংশ্লিষ্ট, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু আপনি যদি আমাদের গত 15-17 বছরের ফ্যাসিবাদটাকে আমরা ঠিকভাবে পোর্ট্রে করতে চাই, আপনি ভারতের ভূমিকা ছাড়া তো এটা আলোচনা করা সম্ভব অবশ্যই। তাহলে এই জিনিসগুলো সরালো কারা, এবং এর একটা তদন্ত হওয়া উচিত। যদি এটা বিএনপি সরকার আমরা মনে করতে চাই যেটা তাদের ইচ্ছায় বা নির্দেশনা এটা ঘটে নাই, তাহলে আপনার কি আমলাতন্ত্রের ভেতরে এরকম কেউ আছে যারা এই কাজটা করেছে? তারপর আবার পর্ষদ কেন্দ্রিক একটা জটিলতা আছে, যে পর্ষদ যেটা একটা ভেঙে দেওয়া হয়েছে, আবার যারা এখন কাজ করছে একটা আইন অনুযায়ী তাদেরই এখন থাকার কথা, আবার সচিব এখানে হস্তক্ষেপ করে সেই পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে করতে চাচ্ছে, এই ধরনের কিছু ব্যাপার সেখানে ঘটে যাচ্ছে। তো এটা তো একটা স্পর্শকাতর জাদুঘর এবং একটা স্পেশালাইজ জাদুঘর। এই জাদুঘরে আপনি যে কোনো আমলাতান্ত্রিক নিয়োগ দিয়ে কিন্তু জাদুঘরটা চালাতে পারবেন না। এই জাদুঘরের প্রতি যাদের দরদ আছে, যাদের জুলাইয়ের প্রতি দরদ আছে, জুলাই স্পিরিটটাকে আপহোল্ড করে, আপনি বিএনপির লোকই দেন, নো প্রবলেম, কিন্তু তাকে তো দেখতে হবে যে সে জুলাইটাকে অন করছে কিনা। এই ধরনের লোক আপনি না দিলে জাদুঘরটা কিন্তু টেকানো সম্ভব হবে না। তখন কী হবে, আস্তে আস্তে জাদুঘরটা যদি ফল করে, মানুষের আগ্রহ এখানে কমে যাবে। তখন আসলে আওয়ামী লীগ সহ এই যে সফট অ্যাসেট তাদের যারা আছে, তারা বলবে যে দেখেন এরকম একটা জাদুঘরের কোনো প্রয়োজন ছিল না। এই কথা কিন্তু তারা এখনও বলেন যে এই জাদুঘরের কোনো প্রয়োজন ছিল না, এটা এত বড় জায়গায় নিয়ে আপনার কি দরকার জাদুঘর করা। তাদের সেই বক্তব্যটাই তখন সঠিক প্রমাণ হবে, এবং সার্বিক পরিস্থিতি দেখে মনে হয়েছে এদিকে এই জিনিসটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যে মিসম্যানেজমেন্ট। আপনি তো প্রতিদিন যদি ওখানকার যেগুলো আপনার গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলো যদি প্রতিদিন ড্যামেজ হয়, আপনি তো প্রতিদিন এটা ঠিক করতে পারবেন না। তখন একটা পর্যায়ে কি হবে, মানে মানুষ যাওয়া বন্ধ করে দেবে যদি এটা দেখে যে মিসম্যানেজমেন্ট। কিন্তু আমাদের দেশে মোটামুটি ম্যান পাওয়ার শর্ট বা এই ক্রাইসিসটা তো আছে, এটা তো প্রায় সব ক্ষেত্রেই আছে। মানে সঠিক জনবল নিয়োগ, এটা সরকারি লেভেল থেকে এই জিনিসটা সংকট, এটা সব জায়গায় আছে। হ্যাঁ না, কিন্তু আপনি তো চেষ্টাই করেন নাই, আপনি তো নিয়োগের জন্য আহ্বানই করেন নাই, কোনো ভাইবা নেন নাই, ইন্টারভিউ নেন নাই, মানে এটাকে তারা আমলেই নেয় নাই। 6 মাস সময় ছিল এই সরকার ক্ষমতা আসার পরে, জাদুঘরটা তো মোটামুটি রেডি ছিল, শুধুমাত্র এই নিয়োগটা এবং ওপেন করাটাই বাকি ছিল। তাহলে এটা যেহেতু আপনি ওপেন করতে হবে আপনাকে 5 আগস্টে, এর আগেই জিনিসগুলো সারা দরকার ছিল। আর নিয়োগ মানে লোকের অভাব, লোকবল অভাব এরকম কিন্তু মনে হয় না। প্রচুর লোক আছে, প্রচুর ছেলেপেলে আছে ডেডিকেটেড, যারা কাজটা করতে চায়। এখন কিভাবে হচ্ছে, এখন আপনি বিভিন্ন স্কুল কলেজ থেকে স্কাউট এনে তাদের দিয়ে ভলান্টিয়ারিং করা হচ্ছে। এটা তো মানে লং টার্মে আপনি করতে পারবেন, অথচ এখানে যে টিকিটটা বিক্রি হচ্ছে, এই টিকিট বিক্রির টাকা দিয়ে কিন্তু আপনি মানে এই লোকবলের যে ব্যাপারটা সেটা সম্ভব না। 50 টাকা করে টিকিট বিক্রি আপনি না, কিন্তু এখন কিভাবে করছে, এখন হচ্ছে আপনার ওই যারা স্কাউট আসছে তাদেরকে যে প্রতিদিনের যে আপনার কনভেন্স, এটা কিন্তু দেওয়া হচ্ছে এই টাকা থেকে। তো টিকিট টাকার একটা বড় আর্নিং সোর্স। কিন্তু এছাড়াও তো আপনার যদি সেটা নাও হয়, তবু তো সরকারের এখানে সংস্কৃতি মন্ত্রণালয়ের এটাকে টপমোস্ট প্রায়োরিটি দিয়ে দেওয়া উচিত। কারণ যেহেতু আমরা বলেছি যে আর যেন বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, তো সেটা করার জন্য হচ্ছে এই জাদুঘর একটা বড় ভূমিকা পালন করবে। এবং এটা যদি ওয়েল মেনটেন করা না হয়, তাহলে এই জাদুঘরটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে ফল করতে পারে। সেটা আমাদের সবার জন্যই এবং জুলাইয়ের জন্য খুব খারাপ একটা ঘটনা হবে। তো এখানে সরকারের সবচেয়ে সিরিয়াস মনোযোগ দেওয়া উচিত। এবং কারা এই কন্টেন্টগুলো সরিয়েছে, এটা কি সরকারের পরিকল্পনার মধ্যে ছিল কিনা কন্টেন্ট সরানো, নাকি তাদের সাথে আলোচনা না করে কেউ সরিয়েছে, এই জিনিসগুলো আমলে নেওয়া দরকার।
জি, শহীদুল ইসলাম বাবুল, আপনি এই বিষয়ে আপনি কোনো যদি কথা বলতে চান আপনি বলবেন। সাথে এটা বলছে ঠিকই আছে, আমি সেটা বলছি না, আমি যেটা বলছি হ্যাঁ লোকবল থাকার প্রয়োজন ছিল। আর এই মানে গণভবনটা বিশাল একটা মানে কি বলবো অনেক বড় একটা জায়গা, এই জন্য তো ছাইটা যেতে চায় না। খুব বড় একটা জায়গা। এই এত বড় জায়গায় মানে শুধুমাত্র কেউ ওই ধরেন জাদুঘর দেখতে গেল নাকি কেউ যায় নানান যেমন আড্ডা দিতে পারে, ওইখানে যায় নানান ধরনের সমাজ বিরোধী কাজও কিন্তু কেউ কেউ করতে পারে। সেই জন্য নিশ্চয়ই এর লোকবল আরো আগে নিয়োগ দেওয়া উচিত ছিল, কি কারণে নিয়োগ দেওয়া হয় নাই, বা আমার মনে হয় জুলাইটা আসলো তড়িঘড়ি হয়ে গেল কিনা, এটা উদ্বোধনের না আর একটু সময় নিয়ে করা উচিত ছিল। এই গভর্নমেন্ট পেয়েছে 5 মাস, আগে ছিল 1.5 বছর, যাই হয়েছে 2 বছর, যদিও সব মিলে কম না। আমি জানি না, নিশ্চয়ই এখানে মানুষের প্রচুর আগ্রহ। আমি প্রথম দিন গিয়েছিলাম, দেখলাম প্রচুর আগ্রহ মানুষের এইটা দেখবার জন্যে। এখন তাদের সেই আগ্রহটাকে এটা মানে কি ধরনের আগ্রহ ঠিক জানেন, একটা জুলাইয়ের প্রতি একটা আগ্রহ নাকি গণভবন দেখার, যে কারণেই হোক, আমার ধারণা জুলাইয়ের জন্যই মানুষের। আমি ওই দিন প্রথম দিন দেখলাম অনেক মানুষ, খুব 2-1 মা হাওয়াও করে কাঁদছিল, কারণ অনেকের জুতা নাম টাম, অসংখ্য শহীদ, তো তাদের এই ধরনের মানুষের মারাত্মক ইমোশন। আমি ফরিদপুর থেকে আমার এক শহীদ এসছে, সে যদিও তো জুলাই না তার আগে, তা মানে দেখছিল তার বাচ্চা নিয়ে আসছে। তো আমি মনে করি এটা মানুষের একটা ইমোশনের জায়গা সত্যিকার অর্থেই এটা, এবং গতানুগতিক জাদুঘর না, এটা ভিন্ন ধরনের জাদুঘর। এই অভিজ্ঞতা আমাদের দেশের মানুষের আগে ছিল না, যে এই ধরনের জাদুঘর বা দুনিয়ার যারা এগুলো নিয়ে বিশেষভাবে কাজ করেন তাদেরও ছিল কিনা আমি জানি না। তো আমি মনে করি এটা নিয়ে একটা গবেষণা থাকার দরকার, এটা মানে কি করার জন্য, মানে আপডেট রাখার জন্য, এবং নতুন নতুন চিন্তা জুলাইকে নিয়ে, বা নতুন নতুন ধারণা বা নতুন নতুন কালেকশন, এটা নিয়ে অবশ্যই কাজ করবার আছে এবং লোকবল নিয়োগ করা প্রয়োজন। একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা জানি যে জামাত এবং 11 দল বিভিন্ন সময় অভিযোগ করে আসছে যে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুদ ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তাদের অভিযোগ হচ্ছে যে একটি বিশেষ শিল্পগোষ্ঠীকে, একটি বড় শিল্পগোষ্ঠীকে এই হাতে, এই মানে জ্বালানি খাতটাকে বেসরকারি খাতে দেওয়ার জন্যই, বেসরকারি খাতে দেওয়াই হচ্ছে ওই বিশেষ শিল্পগোষ্ঠীর হাতে এইটা ছেড়ে দেওয়ার জন্য। কোন শিল্পগোষ্ঠী সেটা আমি আর আমার না, ওনারা যেটা বলেছেন আমি সেদিকে বলছি, তাহলে আমি বলতে পারবো না। ওনারা যেটা বলেছেন প্রেস ব্রিফিং এ, প্রশ্ন করতেই যদি ঘোমটা রাখেন তাহলে আমি সেটা পত্রপত্রিকায় জেনেছি, সেটা বলেন, সেটা বসুন্ধরা গ্রুপের প্রতি বলা হয়েছে। জি শোনেন, এই বসুন্ধরা গ্রুপ আমি জানি না আপনি কিসের বেসিসে বলেছেন, বা প্রেস ব্রিফিং এ যে কথাটি বলেছে, যে অভিযোগটি করেছে, আমি ঠিক সেটাই বলেছি। আমি যতটুকু জানি আমি বসুন্ধরা নাম এসেছে। এখন এর গভীরে যদি আপনি যান, আদৌ এটা কতটুকু কি আছে আমি জানি না। জ্বালানির একটা বিরাট সংকট চলতেছে, জ্বালানি নিয়ে মানে ইয়ার্কি করার সময় না কিন্তু এখন। ওহেবার বসুন্ধরা হোয়েবার আই ডোন্ট নো, জ্বালানি এই গভর্নমেন্টের একটা মারাত্মক মাথা ব্যথার কারণ। এখন গভর্নমেন্ট কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, বা এখানে মানে কি বলে আর্থিক সুবিধা নেওয়ার জন্য কাউকে দিবে, আই ডোন্ট বিলিভ ইট। সেই বাস্তবতা এই সরকারের নাই, বা সেই সময়ও এটা না। এখানে কি কারণ রয়েছে গভীরে যেতে হবে, আমি জানি না কি কারণে। এবং এই বসুন্ধরা গ্রুপ বিএনপি কিন্তু ওন করে নাই। আমি কেন আপনাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনি নাম বলতে চাচ্ছিলেন, সেটাই আমাদের, আমি বলি এইটা বড়দের জন্য আশ্চর্য। আমি বলি এই বসুন্ধরা বিএনপি এই নির্বাচনের আগে আমি শুনেছি, আপনার মতো পত্রিকায় দেখেছি বা ফেসবুকে দেখেছি, প্রচুর, আমি জানি না, অনেক টাকা দিতে চাইছিল নির্বাচনের খরচ, বিএনপি ওন করে নাই। জামাতে ইসলাম তাদের হেলিকপ্টার ব্যবহার করতো, তারা তাকে ওন করছিল ইন্টারিমের সময়, জানা মানে শোনা কথা। কতটুকু করছিল বা আদৌ ভিতরে কতটুকু খাতির ছিল আই ডোন্ট নো, আমি জানি না। শুনেছি বা দেখেছি বা কিছু মানে কি বলে মানে সার্কামস্টেন্সেস দেখেও আমার তাই মনে হয়েছে। তো এখন তাদের হাতে টোটাল জ্বালানি সেক্টর কিভাবে গেল বা আদৌ গেছে কি না আমি জানি না। জ্বালানি সেক্টর বা কি এলপিজি না কি বলছেন আপনি? না, জ্বালানি তেল, অপরিশোধিত তেল, রাইট না তেল তো ধরেন অপরিশোধিত তেল, এটা তো মানে রাষ্ট্র G2G হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরে কতটুকু ছিল আমি জানি না, এই সম্পর্কে আমার ধারণা একটু কম অনেস্টলি। তো এখন কিভাবে দেওয়া হচ্ছে বা আদৌ দেওয়া হচ্ছে কিনা আমি দেখি, আমরা খোঁজ নেই, আপনাদের জানা থাকলে আপনারা বলেন, তাহলে আমি বলতে পারি। আমরা একটু সরোয়ার তুষারের কাছে যাই। সরোয়ার তুষার, এই সম্পর্কে আপনার দেখেন, কিছুদিন আগেই তো এই তেলের একটা সংকট, জ্বালানি তেলের আমরা একটা বড় সংকট দেখলাম, যেটা অনেকে বলেছেন যেটা একটা কৃত্রিম সংকট। কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আসলে সরবরাহের তো কোনো ঘাটতি নাই, কিন্তু আমরা পাওয়া যাচ্ছিল না
মজুদের কোনো ঘাটতি নেই, কিন্তু ওখানে আবার পাম্পগুলোতে পাওয়া যাচ্ছিল না। তো সেই ডিজেল, অকটেল কিংবা আপনার ফার্নেস ওয়েল, এই যে পরিশোধিত এবং অপরিশোধিত তেল, এটা তো শুধু অর্থনীতির বিষয় না, এটার সাথে দেশের জ্বালানি নিরাপত্তা সংশ্লিষ্ট। এবং এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম আপনি নিয়েছেন বসুন্ধরা, তাকে দেওয়ার জন্য মাত্র 3 দিনের মধ্যে নীতিমালা পরিবর্তন করার কথা বলা হয়েছে। 11 সদস্য অলরেডি একটা কমিটি করা হয়েছে, এবং এই চেয়ারম্যান যিনি বিপিসির, রেজানুর রহমান সম্ভবত তার নাম, তাকে তিনি বিরোধিতা করার কারণে তাকে সরিয়েও দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সবই পত্রপত্রিকার, মানে মেইন স্ট্রিম পত্রপত্রিকার নিউজ। এখন মানে এই যে আমাদের কি হয়, বিপিসি এটা আনে এবং এটা তাদের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট করা হচ্ছে যমুনা, মেঘনা এবং পদ্মা তারা। এখন যখন আপনি এটা বসুন্ধরাতে দিচ্ছেন, গোড়াটা কোথায়? গোড়াটা হলো 24 মে আনভীর সাহেব তিনি একটা চিঠি দিয়েছেন এই আগ্রহ প্রকাশ করে, এবং তারপরেই এই নীতিমালা পরিবর্তনের ঘটনা। তাহলে তো মানুষ তো দুই চার মেলাতে চাইবে। হ্যাঁ, যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে না, এটা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য না, কিন্তু আপনার হঠাৎ করে এটা বেসরকারি বলা হয়েছে যে এটা সংস্কার নাই, হস্তান্তর। এটা প্রয়োজন পড়লো কেন? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে জ্বালানি যেমন এটা একটা এই মুহূর্তে সরকারের প্রধান মাথা ব্যথা, এই জন্যই এই হস্তান্তরটা খুবই অ্যালার্মিং। কারণ হচ্ছে যে আপনার তারা মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে তাদের মতো করে। আগে তো এলপিজি এরকম হ্যান্ডওভার করা, কিন্তু সরোয়ার আমরা তো দেখেছি যে কোনো সেক্টরই জ্বালানি স্পর্শকাতর নিশ্চয়ই, কিন্তু বেসরকারি খাতে যা যা দেওয়া হয়েছে সেগুলোর সাকসেস ভালো, মানে সেটার ব্যবস্থাপনা, বিপণন সবকিছুতে কিন্তু এলপিজির ক্ষেত্রে তো অভিজ্ঞতা সেটা বলে না আওয়ামী লীগ আমলে। এলপিজি ক্ষেত্রে এরকম তারা কৃত্রিম সংকট চাইলে তৈরি করতে পারে, এবং আর এখানে দামের ওঠানামাটা এমন ভুতুড়েভাবে করা সম্ভব হয় যে আপনি একদিনে 1 টাকা বাড়িয়ে দিলে এটা কোটি কোটি টাকা এখান থেকে মেরে দেওয়া সম্ভব, কারণ মানুষের প্রতিদিন কি পরিমাণ জ্বালানি লাগে সেটা তো আমরা জানি। ফলে এই জায়গাগুলো অন্য আরেকটা পণ্যের মতো না, একইভাবে ওষুধের ব্যাপারটা অন্য আরেকটা পণ্যের মতো না। এগুলোর সাথে মানুষের জরুরি, মানে মানুষের জীবন, জীবিকা সবকিছু নির্ভর করে জ্বালানির উপরে, ওষুধের উপরে। তখন যেমন আরেকটা সিদ্ধান্ত, আপনি ওষুধের ক্ষেত্রে একই কথা বলা যাবে, এটা যে প্রাইভেটাইজেশন করছেন, এটা কিন্তু মানে অন্তর্বর্তী সরকার এসে 117টা জায়গায় 295টা করলো। আপনি সেটাকে আবার আগের জায়গায় নিয়ে আসছেন, বাতিল করে দিয়েছেন। এবং এখানে একজন প্রভাবশালী মন্ত্রীর ভাই কিন্তু আবার ওই ওষুধ যে শিল্প সেটার সমিতির মালিক মানে সভাপতি আর কি। তো এগুলো সব তো মানে মানুষ সরকারি দলের লোকজনই থাকবে, তো এটাই তো। তাহলে এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, যে একজন মন্ত্রী যিনি আবার সরকারের হয়ে, আমরা জানি তো, এগুলো সবাই জানে, চিকিৎসক এবং ডাক্তারি এই সেক্টরটা যিনি দেখভালও করেন, তারই ভাই। ভাই এখন ভাই হওয়া তো দোষের না, ভাই হওয়া দোষের না, যোগ্য লোক ভাই হওয়া দোষের না, কিন্তু ওই মানে জিনিসটা কি, ওষুধ শিল্প সমিতি সাথে সাথে সরকার এই সিদ্ধান্তটা স্বাগত জানিয়ে একটা বিবৃতি দিয়েছে, তখন তো মানুষ এগুলো মেলাতে চাইবে। ভাই হওয়াটা দোষের না অবশ্যই, কিন্তু এগুলো তো একেবারে ইগনোর করা যায় না। এমপি ভাই যেমন উপস্থাপনা করতেছে। তো এখন যাই হোক, যেটা আপনি জ্বালানির বিষয়টা হচ্ছে যে জ্বালানির ব্যাপারটা খুব সেনসিটিভ, এবং এটা কৃত্রিম সংকট তৈরি করা সম্ভব তাদের পক্ষে, মূল্য বাড়ানো কমানোর মধ্য দিয়ে মানুষের জীবনে ভোগান্তি আনা সম্ভব। এটা সকলেই বলছে যে এই সিদ্ধান্তটা অত্যন্ত বিতর্কিত, এবং এই সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত। জ্বালানি নিয়ে যেহেতু সরকারের এটা একটা উন্নত মাথা ব্যথা, এই কারণেই এটা এরকম, বিশেষত এরকম যারা বিতর্কিত একটা ব্যবসায়িক গ্রুপ, তারা তো একটা সাধারণ একটা ব্যবসায়িক গ্রুপ, খুব নিয়ম মেনে ব্যবসা করার ব্যাপারটা এরকম না। তাদের সম্পর্কে সবাই জানি তো আমরা দেশে, তারা কিভাবে অর্থকরী করছে। তো তাদের ব্যাপারে তো অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত, এবং তাদেরকে দেওয়া উচিত না এটা। জি, জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনাকে আমি বলছিলাম যে দুটো দল যারা গত 17 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, তাদের বিরুদ্ধে জুলুম নির্যাতন হয়েছে, এখন বিএনপি সরকার গঠন করেছে এবং জামাত তারা বিরোধী দলে, কিন্তু এমন একটা পরিস্থিতিতে খুব মাত্র 4 থেকে 5 মাস বা 5 থেকে 6 মাস যাওয়ার পরই এখন দুই দলের বিরুদ্ধে কথা বলছে কেন? আপনি বলতেছেন আমরা এখানে কথা বলবো, বাকযুদ্ধ করবো, এটা করবো ওইটা করবো বলতেছেন না, হ্যাঁ, নাহলে টকশো মানুষ দেখবে না। তো এখন বিএনপি আর জামাত তো ভিন্ন রাজনৈতিক দল, এনসিপিও ভিন্ন রাজনৈতিক দল, প্রত্যেকের গোল ভিন্ন, নীতি আদর্শ কর্মসূচি সবই ভিন্ন। তো আমরা ধরেন একটা কমন এনিমি ছিল আমাদের, শেখ হাসিনা, যে দেশের শত্রু। আমরা মনে করি না যে আমরা এই যারা সংসদে প্রতিনিধিত্ব করছে এরা দেশের শত্রু। এদের নিজস্ব কর্মসূচি আছে, আলোচনা আছে, সমালোচনা আছে, তার কাছে আমারটা ভালো লাগে না, আমার কাছে তারটা ভালো লাগে না, বা আমার সরকার পরিচালনা করছি 5 মাস হয়েছে, 5.5 মাস, এর মধ্যে আমাদের সফলতা আমরা দেখছি, অনেকেই তারা দেখছে না, বা আমাদের কিছু ব্যর্থতাও থাকতে পারে, সব মিলিয়ে সমালোচনা, এই মানে কি বলবো, টক মিষ্টি ঝাল একটা ব্যাপার তো আছেই। তো এর মধ্যে তো সমালোচনা থাকবে। জামাত বা এনসিপি ওই আওয়ামী লীগের আমল তো আমরা আর মামুরা, বিষয়টা তো তা না। এখন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, প্রত্যেকের নীতি কর্মসূচি, তাদের প্রতিযোগিতা আছে, কর্মসূচি আছে, পরবর্তীতে আবার নির্বাচন হবে,
হ্যাঁ, বা তারা যদি এই সরকারকে উল্টাই দিতে পারে মাঝখানে, গণতান্ত্রিক আন্দোলন দিয়ে আবার নির্বাচন হবে মধ্যবর্তী। তো এর জন্য নিরন্তর প্রচেষ্টা সকলেরই থাকবে, কর্মসূচি থাকবে, এটাই না, হলো বাস্তবতা। কিন্তু এমন কি হলো কিনা যে কি হলো? একেবারে 5 মাসের মাথায় জুলাইয়ের ঐক্য যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল না, তাদের মধ্যে এক ধরনের বিভেদ জুলাইয়ের ঐক্য ইন্টারিমের সময় নষ্ট হয়েছে অনেকাংশে। নষ্ট হয়েছে। হ্যাঁ, অনেকাংশে হয়েছে জুলাইয়ের যে ঐক্য, আর ঐক্য থাকারও কথা না, যদি নষ্ট নাও হইতো সেটাও যে আপনার একেবারে ওইভাবে থাকবে সেটা না। আর এখনো যে সব শেষ হয়েছে এটাও মনে করছি না। ধরেন জুলাইয়ের ঐক্যটা কি, জুলাই আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে, তো সকলেই যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার আমরা মানে যদি দেখি যে বাংলাদেশের কমন একে নেমে আসে, আমরা দাঁড়াবো, সবাই দাঁড়াই না? বিভিন্ন প্রয়োজনে আমরা পার্লামেন্টে আলাপ করি, বাইরে কথা বলি, বাট আমরা নিজেরা, ব্যাপারটা হলো এরকম যেন আমার ভাইকে আমি মারবো, আমি কথা বলবো, কিন্তু বাইরের মানুষ এসে যদি কেউ মারতে যায় তাহলে তো আমি সেটা মেনে নেব না। বিষয়টা এরকম। আমরা বাংলাদেশ আমাদের সবার আগে, আমরা মনে করছি তাই। তো এই বাংলাদেশের প্রশ্নে যদি কেউ শত্রুতা করে বা যেই ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি সে যদি কোনো ষড়যন্ত্র করে আবার বাংলাদেশে অস্থিতিশীল করতে চায়, সেই বিষয়ে আমরা সবাই ঐক্যমত্য আছি, আমি বিশ্বাস করি। এটা কি মানে কাগজে কলমে নাকি না বাস্তবে? না, আমি তো দেখছি সবাই জুলাইয়ের বিরুদ্ধে, জুলাই আমাদের গেল 5 দিন 3 দিন আগে, জুলাই যে জন্য হয়েছিল সবাই যার যার অবস্থান থেকে সেটা বলছে। বিরোধী দল বলছে যে আপনারা মানে গণভোট থেকে সরে এসছেন, জুলাই সনদ থেকে সরে। সেটা অন্য আলোচনা, সেটা সংসদে ডিবেট হচ্ছে। গণভোট থেকে আমরা সরছি কি সরি নাই, কতটুকু সরেছি, সেটা একটা পার্লামেন্টারি কমিটি হয়েছে, ভিতরে বাইরে সব রকমের আলোচনা হবে, বিরোধী দলকে সাথে নিয়েই হবে, সংসদীয় গণতন্ত্র তো। এবং আমি বলতে পারি, আমি এখন কনক্লুশন টেনে দিতে পারবো না যে 5 মাসের মধ্যে আমরা একেবারে মানে জুলাই সনদ থেকে আমরা সরে গেছি। এই বিষয়টা বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে না, জুলাই সনদ আমরা অন করছি পুরোপুরি। আর জুলাই সনদ আর গণভোট এটাকে যদি আবার আপনি মিলাইতে যান, সেটা অন্য আলোচনা, সেটা নিয়ে বিস্তর ডিসকাশন হইতে পারে। ডিম আগে না মুরগি আগে না, কই সালাউদ্দিন তাল টপ করে পড়লো না, কেউ পরিয়া ধপ হইলো, সেটা তো ভিন্ন আলোচনা, সেটা থাকবে। ওই ডিবেট তো থাকা লাগবে, জি, না হলে আমরা কি নিয়ে বাঁচবো? জি, একটু শুনে আসি সরার তুষার। না দেখেন, বিষয়টা হলো যে বিএনপি, জি, গণভোট, আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে না প্লিজ ওকে প্লিজ। না, ওই প্রসঙ্গে যে প্রশ্নটা আপনি ভাইকে করেছেন ওইটা থেকে বলি যে বিএনপি দলটা বাংলাদেশে, তাকে বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ তাকে অনেক দিয়েছে বারবার ঐতিহাসিকভাবে। প্রত্যেকটা পালাবদলের পরে, গণঅভ্যুত্থানের পরে তারাই কিন্তু বাংলাদেশে দায়িত্ব পেয়েছে। এখন তারা কতটুকু পাল্টা ডেলিভার করেছে, কিংবা বাংলাদেশ রাষ্ট্রের যে সংকটগুলো এগুলো তৈরি করার ক্ষেত্রে তাদের কি ভূমিকা, এটা আমি মনে করি যে একটা আন্তরিক নির্মোহ তাদের একটা নিজেদের মধ্যে থাকা উচিত। কিন্তু আমরা সেটা দেখতে পাই না। একই ধরনের প্যাটার্ন দেখতে পাই, এখনও একই দিকে ধাবিত হচ্ছে। এখন তো এটা টু আর্লি টু কমেন্ট, কিন্তু ইলেকশনটা তো আসবে বাংলাদেশে আবার একটা সময়, আপনি দেখবেন তখনও এই একই জিনিস নিয়ে ঝামেলা হবে, ক্ষমতা হস্তান্তর এই মুহূর্তে গিয়ে। তার আলামতগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। আপনি বিভিন্ন জায়গায়, হ্যাঁ, আমার সাথে বাবুল ভাই সম্পর্ক অনেক ভালো, বা ব্যক্তিগত পর্যায়ে আমাদের দলের সাথে তাদের দলের অনেকেরই সম্পর্ক ভালো, কিন্তু এটা দিয়ে তো আর রাজনীতি ফয়সালা হয় না। রাজনীতির ফয়সালা হয় মাঠে, যে আপনি মাঠে সেখানে কীরকম আচরণ করছেন, বিরোধী দলের প্রতি আপনি কীরকম টলারেন্স দেখাচ্ছেন। তো যেটা ধরেন এই জুলাইটা শেষ হলো কিভাবে, এই জুলাইয়ের শেষ দিকে এসে কী দেখলাম আমরা, যে সরকারি দল বিরোধী দলের উপর আক্রমণ করছে, বিশেষত এনসিবির উপরে বিভিন্ন জায়গায় তারা আক্রমণাত্মক আচরণ করেছে। একটা জায়গায় তো আপনার চোখ উপড়ে ফেলার মতো ঘটনা ঘটলো, এবং সেটা যেটা দুঃখজনক, এটার জাস্টিফিকেশন তাদেরকে আমরা দিতে দেখি। অথচ এই ছেলেটা যে চোখ, আপনি মানে তার তো একটা চোখের দৃষ্টি পুরোপুরি ড্যামেজ, আর কোনোদিন ফিরে আসবে না, ওখানে কিন্তু কাউকে গ্রেফতার করা হয়নি। না, কিন্তু সরার যে কথাটা আসছে, আপনি যেহেতু ওই প্রসঙ্গ নিয়ে এসছেন, সে বলে যে কথাটা বলেছে যে আপনার দলের একজন সিনিয়র নেতার বিরুদ্ধে যে উনি যে ভাষায় কথা বলছেন, রাজনৈতিক সংস্কৃতিটাই উনি চেঞ্জ করে দিচ্ছেন। বাংলাদেশের যে চলমান রাজনৈতিক সংস্কৃতি একটা, সেই সংস্কৃতির বাইরে গিয়ে উনি এমন সব কথা সিনিয়র লিডারদের সম্পর্কে, দেশের অত্যন্ত সর্বোচ্চ ব্যক্তি সম্পর্কে এমন কথা বলছেন যা আসলে এইটা ইতিপূর্বে আর ছিল না। হাসিনার আমলের কথা ভিন্ন। হাসিনা যা খুশি তাই বলেছে। সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া শুরু করে তার সন্তানাদি, মানে শহীদ জিয়াউর রহমান, যা খুশি তাই বলছে, ওনার আলোচনা ভিন্ন। কিন্তু তারপরে বা তার আগে আমাদের কালচারে, রাজনৈতিক কালচারে, পলিটিক্যাল কালচারের এইটা ছিল না। ঠিক আছে, এটা সমালোচনা হোক, এটা নিয়ে আলোচনা হোক।
ভাই যেমন বলছেন না যে গণভোট সংস্কার এগুলো নিয়ে আমরা ডিবেট করি, এটাও ডিবেট হোক যে কোনটা অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ পলিটিক্সে, কোনটা অ্যাকসেপ্টেবল না। যেমন কিছুদিন আগে আর মাস দেড়েক আগে, এটা আমি বারবার উদাহরণটা দিই, একজন বিরোধী দলীয় নেতা এই 11 দলীয় মোর্চায় আছেন, তিনি প্রধানমন্ত্রী সম্পর্কে একটা অত্যন্ত অশ্রাব্য এবং অযৌক্তিক একটা শব্দ ব্যবহার করেছিলেন, কবর্গীয়। সেটা কিন্তু দেখেন আপনি কোথাও অ্যাকসেপ্টেড হয়েছে? বিরোধী দল কি এটা অ্যাকসেপ্ট করেছে? বিরোধী দলীয় মহলে বলেছে যে না এটা এইভাবে না ওইভাবে বলা যায়, কোনো না কোনোভাবে বলা যায়, কেউ বলে নাই, সবাই এটা প্রত্যাখ্যান করেছে। এটাই হচ্ছে পদ্ধতি। খারাপ ভাষা আমরা তো মানুষের আগে এরকম ফর্দ দিয়ে দিতে পারবো না। রাজনৈতিক সংস্কৃতির কথা যখন আসে, যে রাজনৈতিক সংস্কৃতিতে কোনটা অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ, কোনটা অ্যাকসেপ্টেবল না, এটা তো আইন করে ডিক্রি জারি করে হয় না, কিংবা এরকম ফর্দ ধরিয়ে দিলে হয় না। এটা মানুষের মন, মানুষের মুখ, মানুষের মস্তিষ্ক, সেখান থেকে তার চিন্তা অনুযায়ী সে বলে। এটা আবার ব্যাকল্যাশও আসে যেটা অ্যাকসেপ্টেবল না। তো সেইটার জন্য আপনি তো হামলা করতে পারবেন না। কিংবা ধরেন স্পেসিফিক ঘটনা যদি বলি, আমি ধরলাম কুমিল্লায় গিয়ে আমি একটা অগ্রহণযোগ্য কথা বলে এসেছি, এই জন্য আপনি আমার উপর হবিগঞ্জে হামলা করতে পারবেন? যে হবিগঞ্জে আপনি আমার উপর হামলা করলেন, চোখ নিয়ে নিলেন, এটার প্রতিবাদে আমাদের কুড়িগ্রামে একটা সমাবেশ বা ছোটোখাটো একটা মানববন্ধন আমাদের দল করছে, সেখানে গিয়ে ওখানকার বিএনপি কি লাঠিসোঁটা নিয়ে তাকে মারতে পারবে? আবার ওইটার প্রতিবাদে আমি যদি প্রেস ক্লাবে আমাদের একটা অঙ্গ সংগঠন ওলামা অ্যালায়েন্স, তারা যদি একটা মানববন্ধন করে, সেখানে আমরা জুলাই যোদ্ধা নাম দিয়ে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ওয়ার্ডের ঢাকার নেতারা গিয়ে যদি ওটার উপর চড়াও হয়, আপনি প্রেস ক্লাবের ব্যাপারটা তো আপনি জানেন, প্রেস ক্লাবের বাইরে সারাদিন মানুষ সারা বিষয়ে অনেক বিভিন্ন বিষয়ে প্রোগ্রাম করছে। তো আপনি আলাদা একটা জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারির বিচার চাই নামে করেন না, আপনি একটা রাজনৈতিক কর্মসূচি করেন, কিন্তু আমার কর্মসূচিতে আপনি বাধা দিবেন কেন? সেই মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে, আগে মুক্তিযুদ্ধ মঞ্চ ছিল না, ওগুলো তো আওয়ামী লীগই ছিল। এখন আপনি আমরা জুলাই যোদ্ধা নাম দিয়ে আবার আমাদেরকে বলবেন আমরা জুলাই বিক্রি করি, কিন্তু আপনি জুলাই যোদ্ধা নাম দিয়ে গিয়ে ওখানে গিয়ে আক্রমণ করবেন বা চড়াও হবেন। এই জিনিসগুলো তো অসহিষ্ণুতা বাড়াচ্ছে। বিরোধী দল তো আপনাকে সমর্থন করতে চায় যেখানে যেখানে যৌক্তিক দেশের প্রশ্নে, কিন্তু আপনি যদি তাকে এরকম মারধর শুরু করেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতা শুরু হয়ে যায়, ছাত্রদল শিবিরের মধ্যে ঝামেলা গিয়ে আপনার যুব দলের নেতা গিয়ে ওখানে শোডাউন দিয়ে গিয়ে যদি সহিংসতা করে, তাহলে তো অনৈক্য বাড়বে। কিংবা আপনি ধরেন 5 তারিখে যদি ওই যে ডকুমেন্টারি, যেটা রিসেন্ট ডিবেট, যে সেখানে যদি আপনি দিনে দুপুরে এক বিকৃত ইতিহাস দেখান, যেটা এমনকি মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত গ্রহণ করতে পারছেন না। বিএনপির অনেকে, আমি তো অনেকের লেখা পড়ি, বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছেন তারা পর্যন্ত বলছে না এটা গ্রহণযোগ্য না। না সেটা তো ঠিক আছে, এটা বলছে, কিন্তু আপনারা যেই রিয়াকশন দিয়েছেন ওখানে বিদেশিদের সামনে, সেই রিয়াকশনটাও কিন্তু গ্রহণযোগ্য ছিল না। আচ্ছা ঠিক আছে, সেটা আপনি বলেন গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না, কিন্তু অ্যাকশনের চেয়ে রিয়াকশন নিয়ে বেশি আলোচনা হলে তো সমস্যা। অ্যাকশনটা কি আপনি এটা করলেন কেন? এবং পরবর্তীতে রিপোর্ট আসছে তো যে মুক্তিযুদ্ধ মন্ত্রী ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কয়েকবার স্ক্রিনিং করার পরে জিনিসটা আপনার হয়েছে, এবং সেখানে শহীদ আবু সাঈদের যে ফুটেজ ছিল সেটাকে তারা সম্পাদনার পর্যায়ে বাদ দিয়েছে। কেন? শহীদ আবু সাঈদ নিয়ে আপনাদের কেন? আমরা কি ওয়াসিমকে অস্বীকার করি? কিংবা আমরা কি ওয়াসিম হলো বিএনপি শহীদ, সাঈদ হচ্ছে এনসিপি জামাতের শহীদ, এভাবে বলা সম্ভব? সব শহীদ আমাদের শহীদ, তাই না? কিন্তু আবু সাঈদ তো আইকনিক, আবু সাঈদ তো এখান থেকে শুরু হয়েছে, তাকে বাদ দেওয়ার কারণ কি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলতে আপনার সমস্যা কোথায়? এটা তো একটা আন্দোলনের প্ল্যাটফর্ম। 3 অগাস্টের এক দফা, যেটা বিএনপির, আপনি ভেরিফাইড পেজে যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভেরিফাইড পেজে যান, তখন তারা বলেছে না যে আমরা ছাত্রদের এক দফার সাথে সংহতি প্রকাশ করলাম, জনগণ রাস্তায় নেমে আসেন, তারা কিন্তু তখন ওইটাকে এক দফা বলেছে। এখন আপনাকে মানে এই ইতিহাসটা বিকৃত করতে হচ্ছে কেন? এটা কিন্তু আওয়ামী লীগ কিন্তু এভাবে করতো। আওয়ামী লীগ কিন্তু সব ইতিহাস ওই শেখ মুজিবকে চিরকুট পাঠিয়ে ভাষা আন্দোলন শুরু করেছে বা বানিয়ে দিত। এটা কিন্তু দরকার নাই। বিএনপি গত 15 বছরের বিরোধী দলীয় জায়গায় এত এভিডেন্টলি আছে, আপনি সত্য কথাটা বললেই সেখানে মানুষ বিএনপিকে পাবে। আলাদা করে তো এখানে ইম্পোজ করার দরকার নেই এবং ইতিহাসকে বিকৃত করে তো করার দরকার নেই। কিন্তু সেটাই আমরা দেখেছি। এগুলো যখন হবে তখন কিন্তু জুলাই নিয়ে ঐক্যটা থাকবে না, তখন কিন্তু জুলাই নিয়ে আপনার বিভেদ বাড়বে, এটা খুবই স্বাভাবিক। আরেকটা সংবিধান কিংবা সংস্কার, এগুলোর প্রশ্নে তো অনেক দিন ধরে আমার মনে হয় এই আলোচনায় সংবিধান এবং সংস্কারের প্রস্তাব আমি একটু শুনে আসি। শহীদুল ইসলাম বাবু, অনেক কথা আসছে, আমার মনে হয় আপনি বলুন। না শোনেন, এই বিষয়টা খুবই খেলো বিষয়। নাহিদ ইসলাম এক দফা ঘোষণা দিয়েছেন, সেটা তারেক রহমানের নামে কারিয়ে নিতে হবে। এই এত দৈন্যতা আমার মনে হয় বিএনপি হয় না। এটা মুক্তিযুদ্ধের ঘোষণা না যে শেখ মুজিব দিল না জিয়াউর রহমান দিল। হ্যাঁ, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ঘোষণা এবং বিএনপি এটা ক্রেডিট, ওই যে কি বলে ওই যে ডকুমেন্টারি, ওইখানেও সেই দাবি কিন্তু কেউ করেনি। এইটা অহেতুক একটা ব্যাপার। হ্যাঁ, তবে এই আন্দোলনের মধ্যে আমি বলি ওই ডকুমেন্টারি থেকে আবু সাঈদের ছবিটা সরিয়ে ফেলা হয়েছে। ছবি সরানো হয়নি, আপনারা ভুল তথ্য দিচ্ছেন। আমার কথা শুনেন, ছবি তো নাই, 100 জায়গায় আছে, 2 জায়গায় আছে, আমি দেখেছি, আপনি দেখেননি এরকম। না, আমি তো বললাম 2 জায়গায় আছে, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করছি প্রকাশ্যে। তবে যেভাবে থাকা দরকার, এডিট যেটা সেটা দেখেছেন, এডিটরটা মনে হয় দেখেন না যেইভাবে থাকা দরকার গুরুত্ব সহকারে সেভাবে নাই। খালেদা জিয়ারও কোনো ছবি নাই। এই খালেদা জিয়া অনিল এই জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্টেক না? বিএনপি নেতাকর্মীরা তো ভাঙচুর করার কথা ছিল, খালেদা জিয়ার যে ইমোশন করেছে
করেনি তো। এই যে আমার ভাই অসীমের কথা বলল, পাঠ্যপুস্তকে আবু সাইদের নাম আছে, মুগ্ধর নাম আছে, অসীমের নাম নাই। এদের ইন্টিমের সময় অসংখ্য অনুষ্ঠান হয়েছে যেখানে বিএনপির অবদান আছে, বা তারেক রহমানের ন্যূনতম একটা বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক দল, তার যে অবদান আছে এই যে জুলাই নিয়ে ন্যূনতম আপনারা ঘোষক হন, যাই হন, বা এই জুলাইয়ের 1 দফা 3 দফা 2 দফা যে দফারই হোক, কিন্তু বিএনপির যে অবদান আছে এই ইন্টারিমের সময় কোথাও স্বীকার করা হয় নাই। কিন্তু তার জন্য কি আমরা কোনো অনুষ্ঠান ভেঙে ফেলছি, বর্জন করেছি কূটনীতিকদের উপস্থিতিতে? ইন্টোরিয়াম স্বীকার করেন আপনারাও এখন অস্বীকার করবেন কি? মানে ইন্টোরিয়াম গভর্নমেন্ট এইটা আমি বলছি না ইন্টোরিয়াম গভর্নমেন্ট অস্বীকার করতে দেখা এখন আপনারা আর কোথাও রাখবেন না। না না না, কে রাখবে না? কোথায় রাখে নাই? কাকে রাখে নাই? এই যে কোথায়, মানে কোথায় রাখছেন? আবু সাইদ হচ্ছে আইকনিক। আবু সাইদের ছবি আপনাকে সেভাবেই রাখতে হবে। কোন ডকুমেন্টারি যদি আপনি করেন, শোনেন, আমরা এটাকে ওন করি নাই। দিস ইজ নট বিএনপি যে বিএনপি সত্যকে আড়াল করবে। বিএনপি নেতাকর্মীরা, ইভেন প্রেসিডেন্ট যে ইঞ্জিনিয়ার প্রধান ছিলেন তিনিও বলেছেন যে এটা ঠিক হয় নাই। আবু সাইদকে বাদ দিয়ে বা নাহিদ ইসলামকে বাদ দিয়ে জুলাই যদি কেউ বলে ইট ইজ রং, এবং এটা তদন্ত দাবি করছি আমরা, বিচার হবে। আপনি বিএনপির উপর এটা চাপাই দিলে হবে না। এটা কারো ভুলের কারণে হতে পারে, সেটা আমি ওন করছি। আমি তো বললাম যে আমার সর্বোচ্চ আবেগের জায়গা খালেদা জিয়া, তিনি নাই। এখন তারা কোন দৃষ্টিভঙ্গিতে করেছে, কেন করেছে, আই ডোন্ট নো, আমি জানি না। এইটা যদি আপনি একটা বিরাট বিএনপির মানে দলীয়ভাবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী এটা করা হয়েছে নাহিদ ইসলামকে মাইনাস করার জন্য, বা তারেক রহমানকে ঘোষক বানানোর জন্য, বা খালেদা জিয়াকে মাইনাস করে, অ্যাবসার্ড। এটা ভুল চিন্তা, ভুল রাজনীতি, ভুল কথা। এটা হলো একটা জিনিস, হ্যাঁ, যেটা যেটা মানে মানে জুলাইয়ের যে বাস্তবতা এবং ওই দিনের ঘটনা। তবে বিদেশিদের উপস্থিতিতে এই ধরনের রিয়াকশন, এটা কোনো মানে বিবেচনা প্রসূত কাজ হয় না। ঠিক আছে, একটা ভুল হতে পারে, একটা যাই হতে পারে। বললাম তো যে বেগম খালেদা জিয়ার ছবি ওখানে নাই, তিনি কি প্রাসঙ্গিক না জুলাইয়ের জন্য? তাহলে আমি কি চিৎকার করেছি, ভেঙে ফেলছি? আমার বক্তব্যটা ওই জায়গায়। আমি বললাম যে ইন্টারিমের সময় যে পাঠ্যপুস্তকের নাম হয়েছে, ওয়াসিমের নাম নাই, আবু সাইদের নাম আছে, মুগ্ধের নাম আছে, তো এগুলো তো হয়েছে, তো সব পিটি আছে। এটা একটা ইস্যু। আর একটা ইস্যু ধরেন যে এই যে মারামারি কাটাকাটি যেটা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এখন বলা হয় যে কথার জবাব কথা দিয়ে দিতে হবে। এখন আপনি যদি এনে বসে আমার বাপের নামে একটা গালি দেন অপ্রাসঙ্গিকভাবে, আমি আপনার বাবার নামে গালি দেবো, পরিবেশটা কি স্বাভাবিক থাকবে? এক পর্যায়ে হাতাহাতি হইতে পারে, হওয়াটা কি অযৌক্তিক? না, অযৌক্তিক না, কিন্তু যেভাবে এই আলিফ ছেলেটা, আমি যদি নাম ভুল না করে ব্যাখ্যা করছি আলিফের ইস্যুটা আমি আসছি। এই যে ঘটনার দায় শুধু যদি আপনি আমার উপর চাপাই দেন হবে না। আপনি ওখানে যে বক্তৃতা দিচ্ছেন, আপনাকে যতটুকু আপনার দায়, আমি দায় নিব, কিন্তু আপনারও দায় আছে। কেন আছে? আমি বলছি আপনি ওখানে যায় বলবেন যে এগুলোর আপনারা সাইজ করতে পারেন না, আসেন হ্যাডম কার কতটুক দেখাই দেই। এখন আপনার এই কথার উত্তরে যদি কেউ হ্যাডম দেখাইতে আসে, কাউন্টার হ্যাডম, তখন যদি আপনি মার খান এবং ঘটনাচক্রে দুর্ঘটনা কমে, ওই যে কি ছেলেটার যে ওর নামটা কি ভুলে গেলাম, আলিফ, বিএনপি তারেক রহমান কি পরিকল্পনা করে দিয়েছে যে আলিফের চোখটা ওখান থেকে তুলে নিয়ে আসতে হবে, এই বাচ্চা ছেলেটা। তাহলে আপনি ঘটনা ঘটলো ওইখানে হবিগঞ্জে, আপনি আক্রমণ করলেন, আসেন শক্তি প্রদর্শন করি, দেখাই দেই। আর ওখানে যদি কেউ দেখাইতে আসে কাউন্টারে, তখন আপনি কারো চোখ নষ্ট হয়ে যায়। কোনো চোখ নষ্ট হওয়া কাম্য না। একজন মানুষের একটা দৃষ্টি, আজকেও গতকালে আমি প্রোগ্রাম করে আসছি ভাঙ্গাতে, 2টা চোখ দৃষ্টিহীন একটা মাহবুব আমার এলাকার এই আন্দোলনে হাজার হাজার মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তাদের কথা আপনি একবারও বলেন না। এইখানে মারামারির মধ্যে একটা ছেলের একটা অনাকাঙ্ক্ষিত একটা দৃষ্টি ক্ষতি হয়েছে, এটা খুবই দুঃখজনক, আমার জন্য দুঃখজনক। শুধু একটা চোখ কেন, একটা চোখে একটা ইট লাগাও দুঃখজনক। সেইটাকে যদি আপনি হাইলাইট করেন এবং আপনি দাওয়াত করে আনছেন, আপনার কারণে মারামারিটা হয়েছে, আমি আপনার সাথে একমত। অনেক 547-48টি ছেলে চোখ হারিয়েছে, সেটা ফেসিবাদের সময়, ফেসিবাদ বিরোধী আন্দোলন, আরো বেশি কয়েকশো ধরে নেই আমরা, মানে ধরে নিচ্ছি, সেটা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ফেসিবাদ দ্বারা হয়েছে। এখন সেই ফেসিবাদ মানে চলে যাওয়ার পর একটি গণতান্ত্রিক সরকার আসছে, সেই সরকারের সময় একটি ছেলে চোখ নষ্ট হয়েছে,
আপনার দলের পক্ষ থেকে কোনো একজন নেতা, আপনি যেরকম টক শোতে বলছেন, এই টক শোতে দূর থেকে একটু নিন্দা জানানো ছাড়া অফিসিয়ালি কেউ এইটার কোনো নিন্দা জানায় নাই। ওই ছেলে অ্যারেস্ট হয় নাই, ওই ছেলে দিব্যি ঘুরে ফিরেছে এবং পরে 2 থেকে 3 দিন পর তার আগাম জামিনটা ওই দিয়ে ছেলে দিয়েছে। অ্যারেস্ট হইলে এই ঘটনা যার জন্য দায়ী তারও অ্যারেস্ট হওয়ার প্রয়োজন ছিল, ওইটাও নিন্দা করার প্রয়োজন ছিল। আমার বক্তব্য বাস্তব হলো ওই এনসিপির মামলাই নেন নাই, আমার কথা হলো মামলাই নেয় নাই। আমার কথা হলো এখানে একতরফা হচ্ছে আলোচনাটা। কেন হচ্ছে? যে আপনি উস্কানি দিয়ে গন্ডগোল লাগাই দিলেন, গুড় দিয়ে, তারপর একজনের চোখ গেল, এই দায়টা আপনি বিএনপির উপর টোটাল দিচ্ছেন, এইটা যেমন কাম্য না। আবার যে চোখ গিয়েছে একজনের, একটা চোখ কেন, একটা আঙুলও যদি যায় সেটিও কোনোভাবে দুঃখ দায় না। আর এর জন্য একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ হয়ে যায় না। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য মানুষ মারা যায়, একটা মানুষ মারা যাক কোনো কাম্য না। তা আপনি যদি প্রশ্ন করেন বিএনপির আমলে একটা মানুষ মারা গেছে, বিএনপি ফ্যাসিবাদ হয়ে গেছে, জিনিসটা একরকম না। বিএনপি দলীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেয় নাই যে কারো চোখের উপর গুলি করতে হবে, বুকের উপরে গুলি করতে হবে, কাকু মেরে ফেলতে হবে। আলিফ নামের এই বাস্তবতাটা, এই পরিবেশ আপনি তৈরি করেছেন। আপনি যখন আমন্ত্রণ জানাবেন, আমার কথা শোনেন, আপনি যখন মারামারিকে আমন্ত্রণ জানান, আমার মতো মানুষ তো সবাই হবিগঞ্জে থাকবে না, গ্রামের যারা মানুষ, ওইখানে একটা পরিস্থিতি তৈরি হইতে পারে। আপনারা মিনিমাম একটু সাজা দিলেন না কেন? তাকে একটু দল থেকে বহিষ্কার করতে করা যেত, তারে আইনের হাতে দেওয়া যেত। কিন্তু এই জিনিসটা না করার কারণে দল হিসাবে বিএনপির প্রতি সাধারণ মানুষের একটা প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি তারা। আমি বলছি হ্যাঁ, এটা অবশ্যই এই চোখ হারানোর সাথে যারা জড়িত এই রাজনীতি থাকা উচিত না, আমি ব্যক্তিগতভাবে মনে করছি। এখন সরকার কিভাবে, আমি আরেকটু বাকি আছে, সরকার এই রাজনীতি বিএনপি করবে না, আপনি নিশ্চিত থাকেন। মানুষ মেরে, মানুষের চোখ হত্যা করে, গুলি করে, অন্ধ করে, এই রাজনীতি আমরা জীবনে বিএনপি কোনোদিন করে নাই, এই রাজনীতি বিএনপির নাই। পাশাপাশি এই নিন্দাতে একটু আপনাদের জানানো দরকার, যারা এই পরিবেশ ক্রিয়েট করছে, অন্যায়ভাবে অহেতুকভাবে দূষিত করছে, যেটা হাসিনার আমলকেও ছাড়াই গেছে, আপনারা এটা এনকারেজ করেন এবং এনসিপি দলীয়ভাবে এনকারেজ করে, কারণ তাদের পাশে দাঁড়ায় বক্তৃতা দেয়, আর ভিতরে তারা সুরসুরি অনুভব করে কিনা আমি জানি না হলে তাকে একবারের জন্য সতর্ক করা হয় নাই। বিএনপিতে এরকম 5টা ঘটনা আছে, শোকজ করা হয়েছে, পদ স্থগিত করা হয়েছে, সতর্ক করা হয়েছে সিনিয়র নেতা যারা অশালীন বক্তব্য দিয়েছে, আক্রমণাত্মক, ইভেন ফজলুর রহমান, ইভেন শামসুজ্জামান দুদু, ইভেন বরকতুল্লাহ বুলু, আরো কয়েকজন। কিন্তু এনসিপি এই ছেলেকে একবারের জন্য নিরুৎসাহিত করেছে। আমরা দেখিনি। এইটা সরট তুষার আপনারা এটা বলেন, আমরা এখানে ওরা বলবে কিন্তু আলটিমেটলি করে না, কারণ আমার ধারণা দলীয়ভাবে তাকে অ্যাসাইনমেন্ট করেছে, তুমি এইভাবে বলতে থাকো, এইভাবে খেলবা ডিফেন্সিভ এইভাবে, আর আমরা সব ভালোভাবে ভদ্রভাবে খেলবো। না, সমস্যা হচ্ছে সরট, আমি একটু খুব বলতে চাই, ইলেকশনের সময় আপনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ একজন নেতা, সিনিয়র 80 বছরের বয়স্ক নেতা, উনি সব ছিলেন, ঢাকার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, দলের সর্বোচ্চ পর্যায়ে আছেন। এরকম একজন নেতাকে আপনি বলছেন অমুক কোন ড্যাশ, না, এটা আসলে এটা একসেপ্ট করা যায় না। আচ্ছা, দ্বিতীয়ত মির্জা আব্বাস, মির্জা আলমগীর, আসেন আপনি একদম আপনার বাড়িতে গিয়ে, আপনার এলাকায় গিয়ে যদি আপনার সম্পর্কে আমি বলি যে উনি ওই শিলং অমুক, এটা আসলে এটা কি আসলে এই যে কথাটা বললো, আপনাদের তরফ থেকে কোন উদ্যোগ আছে? না, অবশ্যই এটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা তাকে বলেছি যে এগুলো রাজনৈতিক আলোচনা না, আমরা সরকারের রাজনৈতিক সমালোচনা করি, কিন্তু এভাবে ব্যক্তি আক্রমণ করা যাবে না। and he agreed যে না, এইভাবে করা যাবে না। যদি ভবিষ্যতে সে করে তখন সেটার বিষয় আসবে। আরেকটি কথা হলো যে কোনো ঘটনায় যাই ঘটছে আপনি প্রধানমন্ত্রীর নাম ধরে বলছেন, আমরা তো এইটা বিশ্বাস করি, এটা কেউ বিশ্বাস করবে না যে ওই ঘটনায়, হবিগঞ্জের ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে এইটা হয়েছে। এটা তো দরকার হয় না। আমাদের দেশের যে রাজনৈতিক কালচার, তাতে কোনো এই লেভেল থেকে এই নির্দেশ বা নিষেধ, এইটা ওই মাঠ লেভেলের নেতা কর্মীরা নির্দেশের বিষয় না, এটা তো নির্দেশের বিষয় না। আপনি তো আপনার দলের ওই নেতা সব সময় বলে যাচ্ছে, যাই কিছু হচ্ছে ওই নাম ধরে, প্রধানমন্ত্রীর নাম ধরে বলছেন। না, এটা তার কথা ছাড়াও ধরেন
আমিও তো প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করে অনেক জায়গায় কথা বলি, মানে যেটা রাজনৈতিক। এখন কথা হলো যে সবকিছু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে করছেন, এটা তো আমাদের দাবি না, কিন্তু এটা আপনার দল, আপনি দলীয় কোনো ব্যবস্থা না নিলে, কোনো আইনি ব্যবস্থা না হলে, দেশের যে কোনো সমস্যা হলে যিনি প্রধানমন্ত্রী তাকেই অ্যাকাউন্টেবল করা হয়। এর আগে হাসিনা আমলে বলা হয়তো সব খারাপ, হাসিনা ভালো। তো সেম জিনিস তো আমরা এখানে দেখতে চাই না যে সবাই খারাপ হয়ে গেছে। ইভেন কয়েকদিন আগে স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীও বললেন কিন্তু যে একমাত্র তারেক রহমান ছাড়া কোথাও পরিবর্তন দেখছি না। তো এটা কি উনি প্রশংসা করলেন না নিন্দা করলেন নিজের দলের, কিন্তু আমাদের কাছে পরিষ্কার না, বা এই সরকারের নিন্দা করলেন কি না বোঝা গেল না। আপনাকেই দায়িত্ব নিবে। এবং এখন আরেকটা প্রবণতা দেখতে পাচ্ছি, কিছু যখন হয়, যেমন ধরেন ডকুমেন্টারি প্রশ্নে, জাদুঘর প্রশ্নে, তখন বিএনপি ডিফেন্সটা হয় এটা আমলারা করেছে। তা আমলারা করলে আপনার সরকারের আমলা, আপনাকেই তো দায় নিতে হবে, এবং এই দায় নিতে হবে, এটাই নিয়ম, এটাই বাংলাদেশের। ওই যে প্রধানমন্ত্রী তো বলেছেন যে মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী তার কাছে আসবে, তাকেই নিতে হবে, এবং মন্ত্রী এবং তাদের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তাকে আসতে, দলীয় প্রধান হিসেবে যেমন মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে, মানে মন্ত্রীদের প্রধান হিসেবেও তাকে নিতে হবে, এটাই সিস্টেম। এখন আপনি যেমন এই ঘটনাটা, এই আলিফের ঘটনাটা, দলীয় ব্যবস্থা আসে নাই কিংবা আইনি ব্যবস্থা আসে নাই, আমাদের মামলাটা আপনি যেটা বললেন নেয় নাই, উল্টো তারা একটা পাল্টা মামলা দিয়েছে ওই ভ্যানিটি ব্যাগ চুরি মামলার মতো, সেই মামলা পুলিশ গ্রহণ করেছে। তো পুলিশ তো আগের মতো আছে, মামলাটা নেয় নাই না, নিয়েছে, একটু দেরিতে নিয়েছে আর কি। আমরা আমাদের দলের হাইয়েস্ট লেভেল থেকে ওখানে যাওয়ার পরে নিয়েছে। রাইট, হ্যাঁ। তাহলে কি এটা আইনটা কি আইনের মতো চলছে? তখন তারা বলেছে যে তাদের সার্ভার ডাউন ছিল। না, আমরা তো ওখানে, আমি নিজে উপস্থিত ছিলাম, আমি নিজ হাতে অভিযোগটা লিখেছি, আমি জানি যে ওখানে কিভাবে কি হয়েছে। আমরা যদি ওখানে রাস্তায় আমাদেরকে কি হয়েছে, মৌলভীবাজার থেকে হবিগঞ্জে আসতে পদে পদে কয়েকটা জায়গায় তারা ট্রাক বসিয়ে এটা করে সেটা করে রাস্তা আটকিয়েছে। শেষ পর্যন্ত আমরা রাস্তায় বসে পড়ার কারণে 2 ঘন্টা ট্রাফিক বন্ধ হওয়ার কারণে তখন তারা আমাদের মামলা নিয়েছে, এবং নিয়েছে মানে এটা নেওয়ার মতো কোনো অ্যাকশন কিন্তু এখন পর্যন্ত হয়নি। ঠিক আছে, ওই মামলারও কোনো অ্যাকশন নাই। এনসিপির অনেক লাভ হয়েছে না, না, এইভাবে তো আমাদের লাভ হবে, আমরা চাই না। বিএনপি তো এই যে পদযাত্রার কোনো নিউজ আমি খুবই অল্পভাবে দেখতাম, এই ঘটনার পর তো পদযাত্রা হাইলাইটেড। না, এইভাবে তো আমাদের লাভের দরকার নাই যে আপনি মাইরা আমাকে ধরেন, আমি ইনজুর্ড হব, আহত হব, এবং তার মধ্যে দিয়ে আমাদের একটা লাভ হইতে হবে, এটা আমরা চাই না। আরেকটা জিনিস হলো, এটা বলা দরকার, এই ডকুমেন্টারিতে আপনি দেখবেন আইজি একটা ভাষা ব্যবহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি যেহেতু একজন ঝানু রাজনীতিবিদ, উনি বুঝেছেন এটা কনসিকুয়েন্সটা খারাপ হবে। আইজি গিয়ে বলছেন যে স্যার এগুলোর কি বাইর করে দিব? না 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 না, সরি, আমি খুব স্পষ্ট বলতেছি, উনি বলছে স্যার তাদের কি সরিয়ে দেব? না 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 ভাই, আমি বের করে দেব না। হ্যাঁ, বের করে শুনি, এগুলাকে শব্দটা ছিল এগুলাকে কি বাইর করে দিব? সেটা হয় কি, শুনেন, উনি তো একটি আইন প্রয়োগকারী সংস্থা, ইউনিফর্ম মানে পোশাকের চিফ আপনি বলেন, উনি দাঁড়িয়ে আছেন, এখানে একটা ক্রাউড হচ্ছে, তার দায়িত্বই হচ্ছে তার কাছ থেকে নির্দেশনা পাওয়া, হ্যাঁ, শৃঙ্খলাতে নেওয়া, নির্দেশনাটা পাওয়া। স্যার কি করব? সেজন্য উনি বলেছেন স্যার এদেরকে কি সরাই দিব? এদেরকেও বলেন নাই, উনি এগুলাকে বলছেন। আচ্ছা, এইগুলাকে হতে পারে। এখন না, এটা কি হয়, ওখানে তো একজন সংসদ সদস্য ছিলেন, দলের সেকেন্ড ম্যান সেক্রেটারি এবং সংসদ সদস্য, এবং আপনি যদি প্রতিমন্ত্রী বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এই জিনিসটা এত বড় কিছু না। আমি আইজি সম্পর্কে আমি চিনি তাকে। হ্যাঁ, আইজি আমাদের সমকালীন বিশ্ববিদ্যালয়ে একটু সিনিয়র। উনি ওনার পেশাগত জীবনে এর আগে যখন চাকরি করছে, ওনার কিন্তু কোনো কলঙ্ক নাই বা ব্রুটাল কোনো কিছু বা ফেরোসিয়াস কোনো কিছু ওনার ক্যারেক্টারে আমরা কখনো দেখি নাই। এইটা একেবারেই এটা অন্য ভিন্ন, এটা হয়তো কোনো কথা শাব্দিক অর্থে আমরা অনেক সময় এটা হয়ে থাকে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, একেবারে এটা শেষের দিকে। আজকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে 2টো ঘটনা হয়েছে। সেটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি একটি, এবং দলের আরেকজন সিনিয়র নেতা রিজভী একটি, মোট 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। অন্যদিকে 11 দল কর্নেল অলিকে দলের প্রার্থী ঘোষণা করেছে। বাবুল, আপনার কাছ থেকে শুনতে চাই, আসলে কি 2টো ফর্ম কেন? না, 2টো ফর্ম নেওয়া হতে পারে, আমি জানি না, দলের পক্ষ থেকে হয়তো একটা নেওয়া হতে পারে। না, আমি বলি না, একটা হলো ধরুন আমাদের পার্লামেন্টারি পার্টির পক্ষ থেকে একটা নেওয়া হতে পারে, সেটা তো ভিন্ন একটু ব্যাপার আছে। একটা হলো এজ এ পার্টি, বিএনপি পলিটিক্যাল পার্টি, আর একটা পার্লামেন্ট, বা একটা কোনো কারণে ভুল ভালো হতে পারে, প্রিকশন হিসেবে আরেকটা ফর্ম নেওয়া হয়ে থাকতে পারে। আমি যতটুকু চিন্তা করি, রাষ্ট্রপতি নির্বাচনে 2টো ফর্ম একসাথে জমা দেওয়ার, একই নামে 2টো ফর্ম জমা দেওয়ার বিধানও আছে। হ্যাঁ, বিধানও আছে। যদি ভুল ত্রুটি হয়, যদি একটা ভুল ত্রুটি হতে পারে, সেই ক্ষেত্রে নেওয়া হতে পারে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন বিএনপির পক্ষ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। এবং আপনারা শুনছেন হয়তো ইতিমধ্যেই কিছুটা মিডিয়ায় আমরা দেখছি যেটা, বা জানছি ভিতরের আলোচনায়, যে মোটামুটি কিছুটা এগিয়ে গেছে এই বাস্তবতা। আর
বাংলাদেশের নির্বাচন একবারই হয়েছিল, আমি কার বলি। নামে এগিয়ে গেছে? না, এই যে দেখছি আজকে পত্রিকা এখানে দেখলাম এসে 2-3টা পত্রিকায় যে মির্জা আলমগীর, ফখরুল ইসলাম আলমগীর, হ্যাঁ, এখনো আমাদের কোনো সিদ্ধান্ত যদিও জানানো হয়নি আনুষ্ঠানিকভাবে, আমরা যারা ভোটার বা পার্লামেন্ট মেম্বার। এই নির্বাচনটা ভালো। জামাত ইসলামের পক্ষ থেকে শুনতেছি কর্নেল অলি আহমেদ, এটা এর মধ্যে একটা মজার ব্যাপার আসলে। কর্নেল অলি, আমি আপনাকে হিস্ট্রিটা বলি। এই কর্নেল অলিকে নিয়ে বিএনপির সাথে বারবার জামাতের একটা কনফ্রন্টেশন হয়েছে। চিটাগাং এর দক্ষিণ, চন্দন আইসের এবং তার পাশে 2টা সিট। কর্নেল অলি সাহেব সবসময় সিট 2টা দাবি করেন, এটা নিয়ে জামাতের সাথে, এখানে জামাতের অবস্থান ভালো, জামাতের সাথে তার কনফ্রন্টেশন হয়ে যায়। একটা তো তিনি পানি, কর্নেল অলি সাহেব, ওনার যে রেসিটা পাশেরটাও উনি চান ওনার স্ত্রীর জন্য বা ওনার ছেলের জন্য, এটা 96 তে 2001-এ। এইটা নিয়ে জামাতের সাথে বা কর্নেল অলি ওই সিট খালি রাখছে বিভিন্ন সময়ে। এবং কর্নেল অলি সবসময় জামাত বিদ্বেষী একজন মানুষ ছিলেন বিএনপির মধ্যে, যতদিন উনি বিএনপি করেছেন। তো হঠাৎ করে মানে কর্নেল অলি হয়ে গেলেন জামাতের পার্টি। এইটা এই জন্যই মানুষ সম্ভবত বলে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই, এবং রাজনীতিতে নীতি আদর্শ বা কথারও কোনো মূল্য নাই। সর্বশেষ মানে কাদম্বরী মরিয়া প্রমাণ করিল যে তিনি মরিতে পারেন। হ্যাঁ, এটা দেখিয়ে প্রমাণ হইল যে কর্নেল অলি ফার্স্ট অফ অল তিনি একজন মুক্তিযোদ্ধা, সারা জীবন জামাতকে গালাগালি করছে উনি, ওনার কারণে বিএনপির সাথে জামাতের সম্পর্কে বারবার ফাটল হয়েছে, হ্যাঁ, ওনার চিটের কারণে বা ওনাদের কারণে। সেই কর্নেল অলি, দিস ইজ পলিটিক্স, এটা খুব ভালো মিন করে না। কেন করে না? হতে পারেন প্রার্থী, বাংলাদেশের মানুষের রাজনীতি সম্পর্কে, রাজনীতিবিদ সম্পর্কে, তাদের নীতি সম্পর্কে, তাদের আদর্শ সম্পর্কে খুব খারাপ ধারণা যায়। আমার মনে হয় একটু সরর তুষারের কাছে চলে এসে, সরর তুষার 11 দল কেন এই নির্বাচনে প্রার্থী দিল? আমরা তো মানে জানি যে সংসদীয় মানে রীতি অনুযায়ী সংসদ সদস্যরাই ভোট দেবে, রাষ্ট্রপতি নির্বাচন করবে। তো সেখানে তো একদম নিশ্চিত পরাজয়, এটাতে নিশ্চিত, কারণ ফ্লোর ক্রস করে তো কেউ ভোট দিতেও পারবে না। তো সেখানে এই প্রার্থী দেওয়ার মজাটা কি, তাৎপর্যটা কি? প্রার্থী দেওয়ার তাৎপর্য হচ্ছে যে এটা যে একটা ফাংশনাল বিরোধী দল, সেটা তো আপনি যতই নিশ্চিত থাকেন যে অমুকেই জিতবে, তিনি জেতার আগ পর্যন্ত জেতেন নাই, কিন্তু আগেই যদি আপনি মাঠ ছেড়ে দেন তাহলে তো বাংলাদেশ কখন অস্ট্রেলিয়ার সাথে খেলবে না, ধরেন, তাই না? ফলে এটা দেওয়াটা একটা পলিটিক্যাল নর্মসের অংশ হিসেবে আমরা দেখতে পারি যে বিরোধী দলের একজন প্রার্থী আছেন, বিরোধী দল কি কালকে ক্ষমতায় যাবে না? তো ক্ষমতায় গেলে তার কি রাষ্ট্রপতি পদে কাউকে বসাতে হবে না? তো সেইটারই একটা অংশ, একটা পলিটিক্যাল অ্যাটিকেট বা নর্মস হিসেবে আমরা দেখতে পারি। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো, যদি জুলাই সনদে কিন্তু একটা অন্য ফর্মুলায় রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের কথা বলা আছে, কিন্তু এখানে কিন্তু গোপন ব্যালটে নির্বাচন হচ্ছে না। যদি গোপন ব্যালটে নির্বাচন হতো তাহলে আপনি দেখতেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই রাজনীতিটা আগামী কয়েকদিন ব্যাপক মানে উত্তেজনাকর হয়ে উঠতো, কারণ দলের অনেকেও কোথায় ভোট দিচ্ছে আপনি তো জানতেন না, হ্যাঁ, কিংবা দলের মধ্যে একাধিক প্রার্থীর ব্যাপারটাও থাকতে পারতো না। সেটা তো জুলাই সনদ বাস্তবায়ন হলে না, কিন্তু কিছু জিনিস আপনার যেহেতু গণভোট হয়ে গেছে, কিছু জিনিস আপনি রাজনৈতিক ঐক্যমত্য থাকলে আগেও করা যেতে পারে, এটা কোনো সমস্যা না। 70 অনুচ্ছেদের সংস্কারটা অগ্রাধিকার দেওয়া উচিত ছিল, কারণ এটা কিন্তু বিএনপির জুলাই সনদের পাশাপাশি দলীয় প্লেজ, মানে দলীয় প্রতিশ্রুতি। 70 অনুচ্ছেদের কথা কেন বললাম? কারণ 70 অনুচ্ছেদের ওই এমবার্গো থাকলে দলের সবাইকে ওই দল যাকে ঠিক করে দেবে তাকে ভোট দিতে হবে, কিন্তু যদি সেটা না থাকতো তাহলে কিন্তু অনেক ইন্টারেস্টিং আমরা ব্যাপারটা, এবং তখন হয়তো আরও অনেক আগ্রহী ব্যক্তিরা রাষ্ট্রপতি পদে দাঁড়াতেও চাইতেন। এখন তো একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কি হবে, কিন্তু ওইটা যদি না হতো তাহলে জামাত, বিএনপি ছাড়াও স্বতন্ত্র ভালো প্রার্থীও কিন্তু দাঁড়াতে চাইতে পারতেন। আমি সম্ভবত থাকার কথা, স্বতন্ত্র প্রার্থী দাঁড়ানোর নিয়ম তো থাকার কথা। তাহলে কি হয়, বিএনপির লোককে একটা স্বতন্ত্র লোককে ভোট দিতে পারে না, চাই দিতে পারে, যিনি যোগ্যতা দিতে পারে। ফলে এটা হলো আমাদের একজন এখন বাস্তবতায় সম্ভব। হ্যাঁ, আই অ্যাগ্রি। এখন যেটা আমাদের জন্য দরকার সেটা হচ্ছে রাষ্ট্রপতি পদটা এমনিতে আলংকরিক হলেও নির্বাচনের সময় কিংবা এই যে ইন্টারিমের মতো এরকম এক্সেপশনাল সময় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্ট হয়ে যায়, এবং এ কারণে এখানে আমাদের অনেক কিছু বিবেচনা করে বিএনপির লোকই রাষ্ট্রপতি হবে সেটা বোঝা যায়, কিন্তু এমন ব্যক্তিকে হতে হবে যিনি, বিএনপি কিন্তু রাষ্ট্রপতি পদ নিয়ে এবং সেনাপ্রধানের পদ নিয়ে ঐতিহাসিকভাবে একটা ডিলেমা আছে, একটা ক্রাইসিস আছে, এটা আমরা জানি। আপনি ধরেন বিএনপি এরশাদ সাহেবকে বানিয়েছিল সেনাপ্রধান, এরপর নাসিম সাহেব হয়েছে, এরপর মঈনুদ্দিন হয়েছে, একটা এক্সপেরিমেন্টও ভালো না, সেনাপ্রধানের কথা বলতেছি। রাষ্ট্রপতির ক্ষেত্রেও তারা ধরেন দলের মহাসচিব, ফাউন্ডিং মহাসচিব একসময় রাষ্ট্রপতি ছিলেন বি চৌধুরী সাহেব, তারপরে কি হলো যে আপনার তাকে পদত্যাগ করতে হলো একটা সময়, এবং সেটা কি একটা শব্দ ব্যবহার না করার কারণে, ঠিক আছে, এবং পার্লামেন্টারি যে দলের যে পার্লামেন্টারি বডি তারা সিদ্ধান্ত নিয়েই কিন্তু তাকে পদত্যাগ করতে বলেছেন।
তো এইগুলো মানে বিএনপিকে আমি মনে করি যে ভেতর থেকে তাড়িয়ে বেড়াচ্ছে যখন তার দলের লোককে ইয়ে করতে, কারণ দলের একজন পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি হলে তিনি যখন রাষ্ট্রপতি হয়ে যাবে তখন কিন্তু তিনি তার অফিস যেটা ডিমান্ড করে সেটাই করবেন আমরা বিশ্বাস করি, ঠিক আছে? তিনি তখন আর দলের লোক থাকবেন না। দেখা যাক, সামনে আরো তো সময় আছে। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনার যদি কোনো কথা থাকে ছোট্ট করে না, একটু এই বলতে পারেন। রাষ্ট্রপতি নির্বাচন একবার হয়েছিল বাংলাদেশে, বদরুল হায়দার চৌধুরী 92-তে, হ্যাঁ, পার্লামেন্টারি ইলেকশনে প্রথমে। তখন বিএনপি ছিল 140-42 সিট, আওয়ামী লীগের সম্ভবত 88 না এরকম সিট, জামাতের ছিল 18টা, জাতীয় পার্টি ছিল 35 সিট। তখন এটা নিয়ে একটা নেক্সাস বা একটা আলোচনা সমালোচনা হয়েছিল যে জামাতের সমর্থন যদি পাইতেন এই বদরুল হায়দার চৌধুরী, শেখ হাসিনা তাকে গোলাম আজম সাহেব জীবিত তার কাছে পাঠিয়েছিলেন। এবং এটি নিয়ে আমরা টকশোতে অনেক মজা করি যে গোলাম আজমের পাশে সালাম করতে গেছিল আওয়ামী লীগের লোকেরা ভোটের আশায়, যদিও ফাইনালি সেটা কোনো ফাংশন করে নাই। আর এবারটা তুষার যেটা বললো বোঝা যাচ্ছে, বিষয়টা হলো এরকম, মানে আমি একটু মজা করে বলি, ছোটবেলায় স্পোর্টস হইলে স্কুলে আমরা অংশগ্রহণ করতাম, ওই মাইকে নাম বলবে, ওই বয়স তো যে মাইকে নাম বলবে, হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি স্পোর্টসে যাইতাম না আর কি। তো ওরকম আর কি মজা হলো, ভালোই হলো, ভোট টোট দেওয়ার একটা বাস্তবতা তৈরি হবে এবং এটি নিয়ে আলোচনা হবে। আপনারা ভোট দিতে পারলেন, যে ভোট দিতে পার্লামেন্ট মেম্বার আমার যে একটা ভোটাধিকার আছে সেটা আমরা দিতে পারলাম, ভালোই, খারাপ না। জি, আমি ভালোভাবে দেখছি। জনাব সরওয়ার তুষার এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।